আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন বানচালে ভারতের প্ল্যান রুখতে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগ। সরে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষদে বড় রদবদল। রুমিন ফারহানার আসনে জোনায়েদ আল হাবিবকে সমর্থন বিএনপির, মনোনয়ন কেনার আগে পদত্যাগ করবে রুমিন। ভারত যদি বাংলাদেশের নজর দেয়, পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দেবে। ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ চীনের। এবার বিস্তারিত। বাংলাদেশের নির্বাচন বানচাল করতে ভারতের বিজেপি সরকারের একটি অংশের চক্রান্ত রুখে দিতে যৌথভাবে কাজ শুরু করেছে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। 22 ডিসেম্বর ঢাকায় স্থানীয় সময় সন্ধ্যা 7টায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রায় আধা ঘন্টা ধরে চলা এই আলোচনায় আগামী বছরের 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যে অধিকার স্বৈরাচারী সরকার চুরি করেছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্বের জন্য ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান, কারণ বাংলাদেশি পণ্যের উপর মার্কিন পারস্পরিক শুল্ক 20% নামিয়ে আনতে সফল হয়েছিল। মার্কিন বিশেষ দূত শহীদ ওসমান হাদির বৃহৎ জানাজা নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার জন্য কয়েক মিলিয়ন ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উস্কে দিচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে আমাদের প্রায় 50 দিন সময় রয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা এটাকে অসাধারণ করে তুলতে চাই। এই আলোচনার মাধ্যমে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের কাছে মূলত দিল্লিকে একটি বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা, যাতে দেশটির নির্বাচন বানচালে আর কোনো ষড়যন্ত্র না করে। এদিকে ভারতের বিজেপি সরকারের ফাঁদে পা না দিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন আশা প্রকাশ করেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আমরা আশা করি নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। রাষ্ট্রদূত জানান, রাশিয়া এ বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বাংলাদেশ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে। এদিকে বাংলাদেশের নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে জাতিসংঘ। নির্বাচনে তরুণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সহ সকল নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগে চালু করা হয়েছে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে। আজই এ পরিবর্তন হচ্ছে বলে সরকারের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে। জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন। এর বাইরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে আলোচনা আছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জেরে সংগঠনটির দাবির মুখে স্বরাষ্ট্র পরিবর্তন আনা হচ্ছে বলে সূত্রের দাবি। এছাড়া নির্বাচন পরিস্থিতি সামনে রেখে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে। সংস্থাটির উচ্চ পর্যায়ের বড় ধরনের রদবদলের সরকারি সিদ্ধান্ত আজই জানা যাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা হয়েছে বিএনপির। এরই অংশ হিসেবে তাদেরকে 4টি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। মানে এসব আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জমিয়তে উলামার সঙ্গে আসন সমঝোতার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেসব আসনে ছাড় দেওয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যে সিলেট 5 আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির ওবায়দুল্লাহ ফারুক, নীলফামারী 1-এ দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জোনায়েদ আল হাবিব এবং মনির হোসেন কাসেমি নারায়ণগঞ্জ 4 আসন থেকে প্রার্থী হবেন। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসন থেকেই নির্বাচন করার আগ্রহ আগে জানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে সম্প্রতি ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে দলীয় মনোনয়ন পায়নি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। এমনকি মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করবে বলে তিনি জানান।
মঙ্গলবার 23 ডিসেম্বর বিকেলে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে আমি নির্বাচন করব। রুমিন ফারহানা বলেন, এত বড় দল, তাদের ভালো মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে। দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে। বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে। আমি তো বাধা দিতে পারবো না, তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব। ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার দিবাগত রাত 2টা 16 মুঠোফোনে রাশেদ খান প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম.এ. মাজিদ উপস্থিত ছিলেন। সেই আলোচনায় তিনি ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন এটি জানানো হয়েছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ 4 নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন। এই শর্তে তিনি ঝিনাইদহ 4 আসনের প্রার্থী হতে রাজি হয়েছেন। খুব শীঘ্রই ঘোষণা দিবে বিএনপি। বিএনপির প্রার্থী হলে গণ অধিকার পরিষদে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, হ্যাঁ, সবই থাকবো, আল্লাহ ভরসা। রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। সে ওই গ্রামের নবে বিশ্বাসের ছেলে। তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে এ খবর জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপির নেতাকর্মীরা। তারা এই আসনের বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এখন পর্যন্ত ঝিনাইদহের 4টি সংসদীয় আসনের মাত্র একটিতে বিএনপির প্রার্থীর নাম প্রকাশ করা হলেও বাকি 3টিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সাইদ উসমানী ভারতকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায় নজর দেয়, হামলা করে, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী এবং মিসাইল তার জবাব দেবে। মঙ্গলবার 23 ডিসেম্বর এক ভিডিও বার্তায় উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনেরও আহ্বান জানান। এই খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। কামরান সাইদ উসমানী এক ভিডিওতে বলেছেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে, যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, মনে রাখুন, পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু দূরে নয়। ওসমানী বলেন, বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। তিনি দাবি করেন, পাকিস্তান এর আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, যদি প্রয়োজন হয় তাহলে আবারও এমনটি করবে। তিনি বলেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। তিনি প্রস্তাব দিয়ে বলেন, আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত। ওসমানীর মতে, এ ধরনের ব্যবস্থা উভয় দেশের কৌশলগত নিয়ন্ত্রণ শক্তিশালী করবে এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি বাংলাদেশের বন্দরগুলোর সাথে যুক্ত করবে। তিনি দাবি করেন, যারা বন্দর ও সমুদ্র নিয়ন্ত্রণ করে তারাই বিশ্ব শাসন করে। পাকিস্তান বাংলাদেশ সামরিক অংশীদারিত্ব আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে বলেও তিনি মন্তব্য করেন। চীন সৌর সেল ও মডিউল এবং তথ্য প্রযুক্তি পণ্যের বাণিজ্যে ভারতের নেওয়া কিছু ব্যবস্থার বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় ডব্লিউটিও অভিযোগ দায়ের করেছে বলে মঙ্গলবার জানিয়েছে সংস্থাটি। ডব্লিউটিও জানায়, বেইজিং ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিরোধ নিষ্পত্তি পরামর্শ শুরুর অনুরোধ করেছে। অভিযোগ করে যে ভারত আন্তর্জাতিক বাণিজ্য বিধি লঙ্ঘন করেছে। ডিসেম্বর 19 তারিখে দাখিল করা এবং মঙ্গলবার ডব্লিউটিও সদস্যদের মধ্যে বিতরণ করা অভিযোগপত্র অনুযায়ী চীন ভারতের সৌর খাতে দেওয়া কিছু ভর্তুকি এবং মোবাইল ফোন ও ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে উৎপাদন ব্যবহৃত যন্ত্রপাতি সহ বিভিন্ন পণ্যের উপর আরোপিত শুল্কের বিরুদ্ধে আপত্তি তুলেছে। ডব্লিউটিও ব্যাখ্যা করে বলেছে, চীনের মতে এসব ব্যবস্থার মধ্যে ভারতের শুল্ক নীতি এবং এমন কিছু পদক্ষেপ রয়েছে যা দেশীয় উপকরণ ব্যবহারের শর্তের সঙ্গে যুক্ত এবং যা চীনের রপ্তানির প্রতি বৈষম্যমূলক আচরণ করে। চীন তাদের আবেদনের অভিযোগ করেছে ভারতের এসব ব্যবস্থা। ডব্লিউটিও সাধারণ শুল্ক ও বাণিজ্য চুক্তি, গ্যাট 1994, ভর্তুকি ও প্রতিকারমূলক ব্যবস্থা বিষয়ক চুক্তি এবং বাণিজ্য সম্পর্কিত বিনিয়োগ ব্যবস্থা বিষয়ক চুক্তির একাধিক ধারার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ডব্লিউটিওর এই পরামর্শ প্রক্রিয়া সংশ্লিষ্ট পদক্ষেপগুলোকে বা পক্ষগুলোকে মামলায় না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সুযোগ দেয়। 60 দিনের মধ্যে আলোচনায় বিরোধ মীমাংসা না হলে অভিযোগকারীর পক্ষে একটি প্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরুর আবেদন করতে পারে। প্রিয় দর্শক, শেষ করছি আজ ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।